স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, ইয়েস ম্যাম, আসসালামু দেখা যায়। জি আলাইকুম। ম্যাম। ওকে। সো আজকের টপিক হচ্ছে ডেটা পাইপলাইন। সো ডেটা পাইপলাইন বেসিক্যালি কি? ডেটা পাইপলাইন হতেছে a set of tools and process for collecting data, processing and delivering data from one or more sources to a destination. তার মানে হচ্ছে যে একটা রিয়েল ওয়ার্ল্ড থেকে বা কোনো একটা সোর্স থেকে ডেটাগুলোকে কালেক্ট করে সেটাকে প্রি প্রসেস করে ডেলিভার করা। দ্যাট মিনস হচ্ছে ইনসাইট দেওয়া। সো একটা সিম্পল এক্সাম্পল যদি দেই তাহলে হচ্ছে যেমন মনে করো ই কমার্স যে সাইটগুলো আছে, ই কমার্স সাইটগুলোর মধ্যে প্রতিদিন অনেক ডেটা জেনারেট হচ্ছে। তাইলে এই সাইটগুলা থেকে, এই সোর্সগুলা থেকে ডেটাগুলাকে নেওয়া, নিয়ে হচ্ছে এগুলোকে প্রসেস করা, তারপর এগুলো থেকে ইনসাইট বের করা। সাপোজ কোন কাস্টমার হচ্ছে কোন জিনিসটা বেশি কেনার সম্ভাবনা আছে, কে বেশি অ্যাক্টিভ কাস্টমার, কোনটা হচ্ছে কোন কাস্টমারকে কি ধরনের ডিসকাউন্ট দিলে হচ্ছে লাভ হবে। তো এই প্রসেসটাকে হচ্ছে ডেটা পাইপলাইন বলতেছে। সো এই যে ফিগারটা দেখো, এখান থেকে হচ্ছে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করতেছে, একটা স্ট্যাগিং এরিয়াতে রাখতেছে। স্ট্যাগিং এরিয়া হচ্ছে যেখানে মানে ডেটাগুলোকে স্টোর করতেছে, লাইক ডেটা স্টোর হাউস ইয়া ওয়্যার হাউস বা কোনো একটা ডেটা বেজে রাখতেছে। তারপর সেখান থেকে ট্রান্সফর্ম করতেছে, লোড করতেছে, লোড করে দেন হচ্ছে ওখান থেকে ইনসাইট বের করতেছে। তো এটাই হচ্ছে ডেটা পাইপলাইনের ওভারভিউ। আচ্ছা, ওকে। এখন ডেটা পাইপলাইনটা আসলে কেন লাগতেছে? কারণ হচ্ছে informed decision making. Pipelines ensure that clean, reliable, and timely data is available for analysis, allowing business leaders to make strategic decisions based on facts and rather than assumptions. ওই যে একটু আগে যে এক্সাম্পলটা বললাম যে আমি যদি এটা অ্যাজ এ বিজনেস ওনার, আমি যদি এটা অ্যাজুম করি যে এই কাস্টমারের এই ধরনের প্রোডাক্টটা পছন্দ হবে, আমার অ্যাজাম্পশনের চেয়ে আসলে বেশি ভালো কাজ করবে আমার ডেটা পাইপলাইন। কারণ ডেটা পাইপলাইন কি আমাকে একটা ডেটা অ্যানালাইসিস করে একটা ইনসাইট দিচ্ছে যে এই কাস্টমারের জন্য এই ধরনের ডিসকাউন্ট দেওয়া উচিত বা অফার দেওয়া উচিত। তার মানে কি এটা হচ্ছে ডিসিশন মেকিং এ হেল্প করে বা আমাদেরকে আসলে একটা ইনফর্ম ডিসিশন মেকিং করতে সাহায্য করে, মোর দেন হচ্ছে অ্যাজাম্পশন। ওকে, এফিসিয়েন্সি অ্যান্ড অটোমেশন। যেহেতু অটোমেটিক্যালি রিপিটেটিভলি যেটা এক্সট্রাক্ট হচ্ছে, ক্লিন হচ্ছে, ফরম্যাট হচ্ছে, তাহলে এটা আসলে সিস্টেমের মধ্যে এফিসিয়েন্সি এবং অটোমেশন একসাথে নিয়ে আসে। ইমপ্রুভ ডেটা কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্সি। ডেটা পাইপলাইন্স incorporate validation, cleansing, and transformation steps that enhance the integrity, accuracy, and reliability. আচ্ছা, যেহেতু এটার মধ্যে ভ্যালিডেশন হচ্ছে, ক্লিনজিং হচ্ছে, তারপর হচ্ছে ডেটাগুলোকে ট্রান্সফর্ম করা হচ্ছে, তার মানে এখানে ইন্টিগ্রিটি আছে। ডেটাগুলো যেহেতু স্টোর করতেছি, তার মানে হচ্ছে কিভাবে ডেটা চেঞ্জ হচ্ছে জিনিসটা বোঝা যাবে। ইন্টিগ্রিটি হচ্ছে এখানে ইয়া থাকবে, প্রিজার্ভ থাকবে, অ্যাকুরেসি প্রিজার্ভ থাকবে, ডিসিশনগুলো আরো বেশি অ্যাকুরেট হবে। আর এটার মধ্যে রিলায়েবিলিটি থাকতে হবে, কারণ রিলায়েবিলিটির জন্য থাকবে কারণ আমরা আসলে কোনো অ্যাজাম্পশন দিয়ে ডিসিশন মেক করতেছি না, আমরা ডেটা অ্যানালাইসিস করে ডিসিশন মেক করতেছি। সো এটা হচ্ছে ডেটার কোয়ালিটি এবং কনসিস্টেন্সি বাড়াবে। আচ্ছা, স্কেলেবিলিটি। ওয়েল ডিজাইন পাইপলাইন ক্যান হ্যান্ডেল গ্রোয়িং ভলিউমস, ভ্যারাইটি অ্যান্ড ভেলোসিটি। তুমি যদি আসলে ভালোভাবে ডেটা পাইপলাইনটাকে ডিজাইন করতে পারো, তাহলে যেটা হবে যে পরবর্তীতে ডেটার অ্যামাউন্ট বেড়ে গেলে কিভাবে ওটা সিস্টেম হ্যান্ডেল করবে, তারপর হচ্ছে যদি আমার ডেটা কম আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কস্ট কমায় আনা যায়, এই জিনিসগুলা বা স্কেলেবিলিটি এটা পাইপলাইন থাকা লাগবে, থাকলে এটা ভালো হবে আর কি। রিয়েল টাইম ইনসাইট। এই যে রিয়েল টাইম ডেটা এক্সট্রাক্ট করতেছে, নতুন নতুন ইনসাইট দিতেছে, তার মানে কি এটা আসলে রিয়েল টাইমে কাজ করতেছে। তারপর হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন। পাইপলাইন কনসোলিডেট ডেটা ফ্রম ডেসপারেট সোর্সেস ইনটু আ ইউনিফাইড ফরম্যাট। আচ্ছা, এখন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিভিন্ন রকম ডেটা আসতেছে, কিন্তু যখন এটাকে আমরা স্টোর করতেছি তখন এটাকে আমরা প্রি প্রসেস করে ট্রান্সফর্ম করবে বা যখন ইনসাইট বের করতেছি তখন এগুলো কি একটা ইউনিফর্ম ফরম্যাটে নিয়ে আসতেছি না, একটা ইউনিফর্ম ফরম্যাটে নিয়ে তারপর আমরা কাজ করতেছি। যেমন আমরা টেক্সট প্রসেসিং বা
ইমেজ প্রসেসিং এ দেখছি যে যখন আসলে আমরা এটাকে একেবারে আমাদের সিস্টেমে কাজ করে বা একটা মডেল ট্রেনিং এর জন্য কাজ করে, তখন ওটাই কিন্তু আমরা সবসময় একটা ইউনিফর্ম ফরম্যাটে নিয়ে আসি। তাহলে এখানে এটার ইন্টিগ্রেশনটা বাড়তেছে। ওকে, সাপোর্ট ফর অ্যাডভান্স অ্যানালিটিক্স অ্যান্ড এআই, they provide the necessary clean prepared data foundation for advanced initiatives like business intelligence, machine learning, artificial intelligence, and models to function accurately and effectively. তার মানে হচ্ছে এখানে আমরা অ্যাডভান্স অ্যানালাইটিক ইউজ করতেছি, এআই ইউজ করতেছি, যাতে আমরা ভালো ইনসাইট বা ভালো সাপোর্ট পেতে পারি। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন একটা ডেটা পাইপলাইনের কোর কম্পোনেন্ট কি? ফার্স্টে হচ্ছে ডেটা সোর্স থাকা লাগবে এবং ইনজেকশন থাকা লাগবে, যেই সোর্স থেকে হচ্ছে ডেটা আসবে। যেমন ওই যে ই কমার্স যেটা বলছিলাম, তাহলে একটা সোর্স থাকা লাগবে, কাস্টমারের একটা ডেটাবেস থাকবে, প্রোডাক্টের ডেটাবেস থাকবে, তাদের মধ্যে রিলেশন থাকবে, এই সবগুলো থেকে কি আমরা আসলে ডেটাগুলোকে কালেক্ট করবো, তাহলে একটা ডেটা সোর্স থাকা লাগবে। তারপর হচ্ছে অবশ্যই ডেটা প্রি প্রসেসিং এন্ড ট্রান্সফরমেশন হওয়া লাগবে। এই যে তুমি র ডেটা গুলাকে আনতেছো, ওগুলোকে প্রি প্রসেসিং আর ট্রান্সফর্ম করতেছো, ট্রান্সফর্ম করার পরে কি করছো, এগুলোকে আবার স্টোর করতেছো না ইনসাইট বের করার জন্য, তাহলে একটা স্টোরেজ থাকা লাগবে। ঠিক আছে, 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে স্টোরেজ। আচ্ছা, অ্যানালাইসিস এন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে পরের কম্পোনেন্ট। দিস কম্পোনেন্টস টার্ন ইউর র ডেটা ইনটু অ্যাকশনেবল ইনসাইট। এই যে তুমি স্টোরেজ ডেটাগুলোকে আনতেছো, এগুলোকে অ্যানালাইসিস করে এগুলো থেকে ইনসাইট নিয়ে তোমার বিজনেস ইউজ করতেছো। তার মানে কি, 4 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে ডেটাকে অ্যানালাইসিস এবং অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা। এরপর তুমি যখন ইনসাইট এনে দিছো, তখন এটা ওই ইনসাইট গুলাকে তুমি সেভ করে হচ্ছে কি আবার ডেটাগুলোকে মনিটরিং করতে হবে, যে অ্যাকচুয়ালি যে ওয়েতে ডেটাটা এক্সট্রাক্ট হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, এগুলো ঠিক আছে কিনা, বা আমাদের ট্রান্সফরমেশন প্রসেসে কোনো চেঞ্জ দরকার কিনা, যে ইনসাইট গুলো আসতেছে এই ইনসাইট গুলো একটু ডিফারেন্ট ভাবে শো করা যায় কিনা। তো এই ধরনের মনিটরিং, তারপর ডেলিভারিটা কেমন হচ্ছে, এগুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, হাউ টু ইমপ্লিমেন্ট ডেটা পাইপলাইন, এটা নিজেরা রিডিং করলেই পারবা, ওই সেম জিনিসগুলোই বলে দিচ্ছে, আগের জিনিসগুলো আসবে বা পরের যেগুলো দেখতে পেরে যাবা। আচ্ছা, এখন আমরা আসি কিছু কমন আর্কিটেকচারাল প্যাটার্নে, যেই প্যাটার্নে আসলে ডেটা পাইপলাইন কাজ করবে। তো এখানে আমরা টোটাল হইতেছে 6টা প্যাটার্নের কথা বলছি, আরো প্যাটার্ন আছে, বাট এখানে একদম বেসিক 6টা প্যাটার্নের কথা উল্লেখ করা হয়েছে। এই প্যাটার্নগুলো আমরা একটু দেখি কিভাবে এগুলো কাজ করে। তো ফার্স্টে হইতেছে ব্যাচ প্রসেসিং প্যাটার্ন। তো ব্যাচ প্রসেসিং প্যাটার্নের এক্সাম্পলটা হইতেছে, আমার ডেটা সোর্স থেকে আমি সব ডেটাগুলোকে না এনে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পরে ব্যাচ একটা ব্যাচ আনবো, ওই ব্যাচ ডেটাটাকে আমি ট্রান্সফর্ম করবো, এখান থেকে আমি ইনসাইট নিব। হ্যাঁ, সাপোজ আমি হচ্ছে প্রতি 1 সপ্তাহ পর পর আম, এক সপ্তাহ পর পর যে ডেটাগুলো জমবে ওগুলাকে এনে এগুলাকে প্রি প্রসেস করে এগুলো থেকে ইনসাইট বের করবো। সো এটার একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সাপোজ তুমি তো কাপড় ধো, তো তুমি হচ্ছে তোমার একটা ঝুড়ির মধ্যে প্রতিদিনের ময়লা কাপড়গুলো জমাচ্ছ, উইকেন্ডে তুমি সেই কাপড়গুলোকে ধুচ্ছ। সো এইভাবে যখন ডেটা প্রসেসটা কাজ করবে, তখন আমরা এটাকে বলতেছি ব্যাচ প্রসেসিং প্যাটার্ন। মানে একটা ব্যাচ, একটা ইন্টারভাল পরে একটা ব্যাচ বের করে নিয়ে এসে দেন হচ্ছে এটা থেকে ইনসাইট নেওয়া। আচ্ছা, তো এটা আসলে কখন আমরা ইউজ করব? যখন আমাদের আসলে রিয়েল টাইম রেজাল্ট লাগবে না। রিয়েল টাইম রেজাল্ট আর নট রিকোয়ার্ড, কারণ আমি একটা পার্টিকুলার ইন্টারভাল পরে হচ্ছে কাজ করতেছি, তার মানে কি আমার এখানে 1 সপ্তাহ আগে ডেটাও আছে। এটা কিন্তু রিয়েল টাইম না, আমি একটা স্টোরেজ বা সেভ ডেটা থেকে নিয়ে কাজ করতেছি। যখন ডেটা ভলিউমটা অনেক বেশি লার্জ হবে, তখন আমার প্রসেসকে আরো এফিশিয়েন্ট করার জন্য, সিস্টেমকে এফিশিয়েন্ট করার জন্য আমাকে কি ব্যাচে ব্যাচে কাজ করতে হবে, সবগুলো ডেটা আমি একবারে অ্যানালাইসিস করতে পারবো না। যখন যে কস্ট এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট হবে, আমার কম্পিটিশন পাওয়ার বেশি দেওয়ার ক্ষমতা নাই, তখন আমাকে ছোট ছোট ব্যাচে নিয়েই কাজ করতে হবে। প্রসেসিং ক্যান বি শিডিউলড। ওই যে প্রসেসিং তুমি শিডিউল করে দিতে পারবা, যে যেই টাইমটাতে তোমার সিস্টেম স্লো থাকে, একটা ই কমার্স সাইট সে হয়তো বা আহ, কোনো একটা পার্টিকুলার টাইমে যখন কাস্টমার কম আসতেছে, তখন তুমি এটা কি করতে পারো, আহ, এই ব্যাচ প্রসেসিংটাকে তুমি শিডিউল করতে পারো। ফর এক্সাম্পল, দেখবা যে মাঝে মাঝে ব্যাংক থেকে মেসেজ আসে যে এরকম রাত 1টা থেকে রাত 4টা পর্যন্ত মেনটেন্যান্সের জন্য হচ্ছে এটিএম বুথ কাজ করবে না। তো ওই টাইপের আর কি, এটা হচ্ছে শিডিউল করে দিতে পারো যে কোন টাইমে ইয়া করবে। টিপিক্যাল ইউজ কোথায়? একটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং এ কাজ করতে পারে,
তারপর হচ্ছে একাডেমিক রিসার্চ ডেটা সেট। একাডেমিক রিসার্চ যে আমরা করি, এই ডেটা সেট গুলো তো রিয়েল টাইম না, তাই না? এই যে তোমরা যে ডেটা কালেক্ট করতেছো এই কোর্সের জন্য, এগুলো কি রিয়েল টাইম ডেটা? রিয়েল টাইম ডেটা না। তোমরা কালেক্ট করে একসাথে নিয়ে পরে রিসার্চ করে বা একটা মডেল ট্রেন করে কতগুলো ইনসাইট বের করবা, তো এটা আসলে রিয়েল টাইম না। ডেটা ওয়্যার হাউজিং এর ক্ষেত্রে এটা ইয়ে হতে পারে। ওয়্যার হাউজিং এর মধ্যে তো অনেক ডেটা এসে জমা হয়, তো সেখান থেকে আমরা ছোট ছোট ব্যাচ নিয়ে কাজ করতে পারি। হিস্টোরিক্যাল ট্রেন্ড অ্যানালাইসিস। হিস্টোরিক্যাল তো ডেটাগুলো অনেক আগে জেনারেট হয়েছে, সেই ডেটাগুলার ট্রেন্ড বোঝার জন্য ইউজ হতে পারে। আর হচ্ছে মডেল ট্রেনিং এর জন্য এই ডেটা সেট গুলো ইউজ করা হয়। মডেল ট্রেনিং এ আমরা একদম ইনিশিয়ালি যখন আমরা মডেলটা ট্রেনিং করি তখন সাধারণত আমরা এক্সিস্টিং ডেটা দিয়ে ট্রেনিং করি। পরবর্তীতে এখন অনেক অ্যাডভান্স আর্কিটেকচার আছে যেখানে হয়তো আমরা মডেলটাকে রিয়েল টাইমে ট্রেন করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে স্ট্রিম প্রসেসিং ডেটা। তো স্ট্রিম প্রসেসিং প্যাটার্নটা কি? এটা হচ্ছে রিয়েল টাইমে প্রসেস হবে, মানে হচ্ছে একটা ডেটার স্ট্রিমটা আসতে থাকবে, স্ট্রিমটা আসতে থাকবে, আমি কন্টিনিউয়াসলি সেখান থেকে ডেটা নিব, নিয়ে ইনসাইট জেনারেট করবো। এবার কোনো ব্যাচ নিয়ে না, মানে আমার যখন লাগবে তখনই আমি নিব। ওই যে তোমাদের কাপড় ধোয়ার এক্সাম্পলটা দিছিলাম, এখন মনে করো যে যখনই তোমার একটা কাপড় ময়লা হচ্ছে তখনই তুমি সেই কাপড়টা ধুচ্ছ, ধুয়ে দেন ওটাকে ভাঁজ করে রেখে দিচ্ছ। আবার যখন কালকে একটা কাপড় মানে যেদিন যে ড্রেসটা পরতেছো সেদিন সেই ড্রেসটাই তুমি ধুয়ে পরিষ্কার করে রাখতেছো। এই কনসেপ্টটাই হচ্ছে স্ট্রিম প্রসেসিং প্যাটার্ন। তার মানে ডেটা যখনই আসতেছে তখন এটাকে আমরা অ্যানালাইসিস করে ইনসাইট নিয়ে রাখতেছি। আচ্ছা, সো এটা আসলে কখন ইউজ হয়? Streaming pipelines are used when low latency is critical, মানে এমন একটা সিস্টেমে যেখানে আসলে লেটেন্সিটা কম থাকবে তখন আমাদের এই স্ট্রিমিং পাইপলাইন ইউজ করতে হয়। ডেটা যখন কন্টিনিউয়াসলি আসতে থাকে এবং আসলে ব্যাচ করে এখানে ডেটা স্টোর করার কোনো সুযোগ নাই, আমার হচ্ছে রিয়েল টাইম একদম কন্টিনিউয়াস ইয়া লাগবে, তখন এটা আমাদের কাজ করতে হবে। ইমিডিয়েট ডিসিশনস আর রিকোয়ার্ড। ওই যে রিয়েল টাইম ডেটা এবং ওদের ইমিডিয়েট হচ্ছে ইনসাইট বের করতে হবে ওই সময়, এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে ফ্রড ডিটেকশন। ফ্রড ডিটেকশন কেন হচ্ছে রিয়েল টাইম দরকার? তুমি যদি কোনো তোমার কোনো কাস্টমার যদি হচ্ছে কোনো ফ্রডের আন্ডারে পড়ে, তাহলে কি আসলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া লাগবে। সো এটা আসলে তোমাকে ইমিডিয়েট খেয়াল রাখা লাগবে যেখানে কোনো ফ্রডিশিয়াল কিছু হইতেছে কিনা। সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স। সোশ্যাল মিডিয়ায় তো হিউজ লেভেলে যেটা জেনারেট হয়, সো এই জন্য এটাকে আসলে রিয়েল টাইম কাজ করা লাগবে। সেন্সর ও আইওটি মনিটরিং। তুমি যদি সেন্সরও, সাপোজ তুমি ঘরের মধ্যে অ্যালার্ম লাগাইছো যে ঘরের মধ্যে আগুন লাগলে তোমার হচ্ছে অ্যালার্ম বাজবে, এখন তোমারে সেন্সর কন্টিনিউয়াসলি ডেটা দিচ্ছে যে ঘরের মধ্যে আগুন লাগছে, তুমি এক সপ্তাহ পর এটা প্রসেস করলে হবে? এক সপ্তাহ পর এটা প্রসেস করলে হবে না। সেন্সর এবং আইওটি মনিটরিং থেকে যে ডেটা আসতেছে সেটাকে কন্টিনিউয়াসলি প্রসেসের মধ্যে রাখা লাগবে এবং ইমিডিয়েটলি এটা আইডেন্টিফাই করা লাগবে যে সেন্সর একটা ফায়ার ইন্ডিকেট করতে পারছে ঘরের মধ্যে। আচ্ছা, রিয়েল টাইম রিকমেন্ডেশন সিস্টেম। তোমার ইউজারের তোমার ইউজার হচ্ছে রিসেন্টলি কমেডি মুভিজ দেখতেছে, এখন তুমি 1 মাস পরে তার লাইফে ট্র্যাজেডি হয়ে গেছে, সে এখন ট্র্যাজেডি মুভি পছন্দ করে, তখন তাকে কমেডি মুভি রিকমেন্ড করলে হবে? হবে না। সো রিকমেন্ডেশন সিস্টেম কি করা লাগবে? রিসেন্ট হিস্ট্রি গুলাকে খুব, বা আমাদের সোশ্যাল মিডিয়া যেটা করে যে রিসেন্ট হিস্ট্রি গুলাকে খুব ফাস্ট ফাস্ট অ্যানালাইসিস করে সেখান থেকে আমাদের কিন্তু খুব ফাস্ট একটা ওয়েতে পরের সাজেশন গুলো দেয়, যার কারণে আমরা আসলে এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। লগ অ্যানালাইসিস। লগ অ্যানালাইসিসের মধ্যে কি হয়? প্রচুর ডেটা আসতে থাকে, সো লগ অ্যানালাইসিসটাও কি করা লাগবে আমাদের? রিয়েল টাইম ডেটার সাথে মানে আসা মাত্রই অ্যানালাইসিস করে ফেলতে হবে। আচ্ছা, ল্যামডা প্যাটার্ন। ল্যামডা প্যাটার্নটা খুবই সোজা। ব্যাচ লেয়ার থাকবে একটা, রিয়েল টাইম লেয়ার থাকবে একটা। মানে এই যে মাত্র পড়লাম ব্যাচ প্রসেস প্যাটার্ন, একটা পড়লাম হচ্ছে স্ট্রিম প্রসেস প্যাটার্ন, দুইটাই প্যারালালি কাজ করবে। একদিক দিয়ে রিয়েল টাইম প্রসেস হবে, অন্য দিক দিয়ে আবার আমার স্টোরে থাকা যে ডেটাগুলো থাকবে সেগুলোকে ব্যাচ ব্যাচ করে প্রসেস করে তারপর হচ্ছে ইনসাইট জেনারেট করবে। তার মানে এই মুহূর্তে কি আমার আগের ট্রেন্ড কি ছিল সেটার যেমন স্টোরেজ থেকে ইনসাইট আছে, আবার এই মুহূর্তে রিয়েল টাইমে কি ইনসাইট হচ্ছে সেটাও আসতেছে, দুইটাকে মার্জ করে আমার ফাইনাল ইনসাইট আসতেছে। আচ্ছা, তাহলে এটা কখন ইউজ হবে? আর যখন হচ্ছে তোমার হাই অ্যাকুরেসি দরকার, লো লেটেন্সি দরকার, মানে তোমার স্পিডও লাগবে, ওই যে স্ট্রিম তখন কাজ করবে, আবার তুমি দুইটা মিলায় কাজ করছো জন্য তোমার অ্যাকুরেসিটাও ভালো হবে। ফল্ট টলারেন্স
লেন্সের ক্ষেত্রে লাগে, মানে হুট করে সিস্টেম একটা ফল্ট হয়ে গেলেও যাতে একটা একটা জায়গা থেকে ভুল কিছু ইনসাইট আসলেও আরেকটা জায়গা থেকে কারেক্ট ইনসাইট আসছে, মানে দুইটাই হচ্ছে। যদি সাপোজ আমার ইমিডিয়েট কিছু ডেটা ভুল আসে এবং সেটার জন্য আমার ভুল ইনসাইট আসতে থাকে, তাহলেও ব্যাচ ব্যাচ প্রসেসিং যেটা আছে সেখান থেকে আমি আরো অ্যাকুরেট ইনফরমেশন পেতে পারবো বা দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবো। স্কেলেবিলিটির জন্য এটা কাজ করতে পারে। যখন আমার সিস্টেম সিস্টেম অ্যাকুরেসি কম দরকার বা সিস্টেম হচ্ছে একটু বিজি, অনেক বেশি বিজি আছে, তখন তুমি একটা ইউজ করতে পারবা, ব্যাচটা হচ্ছে ফ্রি টাইমে করতে পারবা। সো এখানে স্কেলেবিলিটির একটা ব্যাপার আছে। নাথান মার্জ হচ্ছে এটা প্রপোজ করছে। ওয়েন টু ইউজ ল্যামডা আর্কিটেকচার, রিয়েল টাইম অ্যানালিটিক্সে থাকবে, হিস্টোরিক্যাল রিকম্পিউটেশনে থাকবে, হাই অ্যাকুরেসি যখন লাগবে, আর লার্জ স্কেল ডেটা প্রসেসিং যখন হবে। যখন শুধুমাত্র ব্যাচ আর স্ট্রিমিং যে কোনো একটা নিডেড হবে তখন চাইলে আমরা হচ্ছে ল্যামডা স্কিপ করতে পারবো। আর আমাদের টিম ছোট হলে ল্যামডা ইউজ করাটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে না, মানে ল্যামডা প্যাটার্ন ইমপ্লয় করার জন্য আমাদের একটা বড় টিম দরকার। মানে কি ম্যাম ল্যামডা আমরা বড় মানে দুইটা কাজ একসাথে করবে এই জন্য ল্যামডা দরকার? হ্যাঁ, দুইটা কাজ প্যারালালি হচ্ছে, একসাথে না, শুধু প্যারালালি হবে। আচ্ছা, কাপ্পার প্রসেসটা কি? কাপ্পার প্রসেসটাও হইতেছে এখানে আমরা এফিশিয়েন্ট হইতে ডেটাটাকে স্টোর করব, মানে এরকম বড় টিম নিয়ে কাজ করব, এখানেও অ্যাকুরেসি ভালো থাকবে, সবকিছু প্রিজার্ভ হবে, কিন্তু কাপ্পাটার মধ্যে ব্যাচ প্রসেসিংটা হবে না। মানে একটা ছোট ছোট ব্যাচ ধরে ধরে আমরা ডেটা জমায় পরে ওটা নিয়ে প্রসেস করব তা না। এখানে একটা লগ স্টোরেজ থাকবে। এই লগ স্টোরেজে ডেটাগুলা দেখো ব্যাচ স্টোরেজে কি হইতেছিল, ব্যাচ স্টোরেজে, সরি ব্যাচ প্রসেসিং এ কি হইতেছিল, ব্যাচ প্রসেসিং এ আমার কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর যে ডেটাগুলো আসতেছিল ওইগুলাকে আমি নিচ্ছিলাম। কিন্তু এখানে কি হবে, এখানে একটা স্ট্রিমের মতো করে এসে লগ বুকে স্টোরেজে, এই লগ স্টোরেজে ডেটাগুলো জমতে থাকবে এবং এখানে একটা অর্ডারিং থাকবে, ঠিক আছে? যখন আমার ইনসাইট প্রয়োজন হবে আমি লগ থেকে সেই অর্ডার অনুযায়ী ডেটাগুলাকে নিব, নিয়ে ইনসাইড ইনসাইড দিব। তার মানে কি এখানে রিয়েল টাইমের কাজ হচ্ছে, আবার এই লগ স্টোরেজের জন্য কি হইতেছে, তোমার আগে ডেটাগুলা স্টোরেজে থাকতেছে। লগ স্টোরেজটা হচ্ছে একটা ইমিউটেবল স্টোরেজ। ইমিউটেবল মানে কি? আমরা টাপেল পড়ছি না, টাপেল ইমিউটেবল। ইমিউটেবল মানে কি? অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়, মানে স্টোরেজে তুমি যা রাখতেছো তা তুমি চেঞ্জ করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না, ঠিক আছে? এখানে শুধুমাত্র অ্যাপেন্ড হবে, মানে সিরিয়ালি ডেটাগুলা কি হবে, অ্যাপেন্ড হইতে থাকবে। আমার যখনই এখানে ইনসাইট দরকার হবে আমি এখান থেকে স্ট্রিম টান দিব, ডেটা অ্যানালাইসিস করে ইনসাইট বের করব। এটাকে বলতেছে কাপ্পা প্যাটার্ন আর্কিটেকচার। আচ্ছা, সো অবশ্যই রিয়েল টাইম অ্যানালিটিক্স এর সময়টা লাগবে, ফ্রড ডিটেকশন। আচ্ছা, বেসিক্যালি ল্যামডা যা যা কাজ করে কাপ্পাও হচ্ছে সেম জায়গায়, এই মানে সেম জায়গায় প্রয়োজন হয়। কিন্তু ল্যামডায় কি হয়, ল্যামডায় রিলায়েবিলিটির জন্য তোমার হচ্ছে ব্যাচ স্টোরেজ ইউজ করা হয়। কাপ্পাতে আসলে আমরা স্ট্রিম বা অর্ডার মেনটেন করে কাজ করি। দেখো আমরা আসলে যে যে জায়গায় ল্যামডা ইউজ করছিলাম সব জায়গায় হচ্ছে কাপ্পা ইউজ হচ্ছে। কাপ্পা হচ্ছে ল্যামডার একটা অল্টারনেট আর্কিটেকচার। আচ্ছা, ইএলটি প্যাটার্নটা কি? ইএলটি প্যাটার্নটা হইতেছে ডেটা সোর্স থেকে ফার্স্ট আমি ডেটা এক্সট্রাক্ট করব, তারপর এটাকে ট্রান্সফর্ম করব, তারপর এটাকে লোড করব, লোড করে ফাইনালি হচ্ছে এটা থেকে আমি ইনসাইট বের করব, ঠিক আছে? মানে দেখো ওইটা কিন্তু কি হইতেছে, ডেটাকে আমি জমাইতেছিলাম, তারপর এটাকে আমি আনতেছিলাম, তারপর হচ্ছে আমি কাজ করছিলাম। কিন্তু এখানে কি হবে, এখানে আমার অলরেডি একটা ডেটা সোর্স আছে, সেখান থেকে আমি ডেটাটাকে এক্সট্রাক্ট করব, ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে লোড করব, তারপরে এই লোড থেকে হচ্ছে আমি ইনসাইট দিব। তাই এটাকে আমরা বলতেছি ইটিএল, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড প্যাটার্ন, ঠিক আছে? আরেকটা আছে সিমিলার টাইপের। আচ্ছা, ইটিএলটা পড়ি। ইটিএল আমরা কখন ইউজ করব, যখন আমাদের স্ট্রাকচার ডেটা থাকবে তখন হচ্ছে আমরা ইটিএল ইউজ করব। স্ট্রাকচার ডেটা থেকে আমরা হচ্ছে ইজিলি ওইগুলো বের করে নিয়ে আসতে পারবো, যেমন হচ্ছে কনসোলিডেটিং স্কেল ডেটা ফ্রম মাল্টিপল ব্রাঞ্চ অফ ডেটাবেজেস। যখন মাল্টিপল জায়গা থেকে তোমার ডেটা থাকবে, তারপর যে সিএসভি জেসন এই ফরম্যাট হচ্ছে তোমার স্ট্রাকচার ডেটা থাকবে, তখন আমরা আসলে এটা ইউজ করব। আচ্ছা, ডেটা ওয়্যারহাউজিং, যখন ডেটা ওয়্যারহাউস নিয়ে কাজ করব, ডেটা ওয়্যারহাউস অথবা ডেটা মার্ট যেখানে অনেকগুলো ডেটাবেজ একসাথে আছে,
সেখানে আমরা হচ্ছে ইটিএল ইউজ করব এবং ইটিএল এর জন্য আমাদের কোয়েরি থাকবে, যে কোয়েরি দিয়ে আমরা অ্যানালাইটিক্স, ড্যাশবোর্ড এই টুলগুলো দিয়ে হচ্ছে আমরা কোয়েরিং করে ডেটা এক্সট্রাক্টের কোয়েরি লিখতে পারবো, ট্রান্সফর্মের কোয়েরি লিখতে পারবো, লোডের কোয়েরি লিখতে পারবো। ব্যাচ প্রসেসিং ইজ অ্যাকসেপ্টেবল, এখানেও ব্যাচ প্রসেসিং করা যাবে, রিয়েল টাইম প্রসেসিং এখানে দরকার নাই, কারণ যেহেতু এখানে আমরা স্টোর হওয়ার এটা নিয়ে কাজ করতেছি, তার মানে এখানে আসলে ব্যাচ প্রসেসিং কাজ করবে। আচ্ছা, ডেটা কোয়ালিটি অ্যান্ড ক্লিনিং নিটের when data needs validation, enrichment, deduplication or business rule transformations। আচ্ছা, সো ভ্যালিডেশন তারপর হচ্ছে এনরিচমেন্ট, এগুলোর ক্ষেত্রে তোমার কি করা লাগবে, ডেটা কোয়ালিটি এবং কোয়ালিটিটা মেক শিওর করা লাগবে, প্লাস হচ্ছে ক্লিনিংটা ঠিক মতো করা লাগবে, যেহেতু এটা একদম র ডেটা যেখানে স্টোর হয় সেখান থেকে আমরা কাজ করব। মাল্টিপল সোর্স সিস্টেম, যেহেতু ওয়্যার হাউসের কথা বলতেছি বা হচ্ছে স্ট্রাকচার ডেটার কথা বলতেছি, এগুলো বিভিন্ন জায়গা থেকে কি হবে, ডেটা এসে আসলে একটা সেন্ট্রালাইজ জায়গায় যখন জমা হয় তখন তো একটা ডেটা ওয়্যার হাউস হয় বা হচ্ছে একটা এ ধরনের ডেটা রিপোজিটরি তৈরি হয়। তো সেটা একটা, তো এই জন্য অবশ্যই কি আমাদের একটা সেন্ট্রালাইজড ডেটা সিস্টেম থাকা লাগবে, যেখানে কি সবগুলো ডেটা জমা হবে এবং সেগুলোকে ক্লিন করে দেন হচ্ছে আমাদের কাজ করা লাগবে। কখন আমরা ইউজ করব না, ফার্স্টে হচ্ছে যখন আমাদের রিয়েল টাইম প্রসেস দরকার হবে তখন আসলে আমরা এটা ইউজ করব না, ঠিক আছে। আনস্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার ডেটা হলে ওটা ইউজ করা যাবে না, যেমন সোশ্যাল মিডিয়া ডেটা, ওখানে তোমার ইমেজ থাকে, ভিডিও থাকে, আইওটি লগস, অ্যাডহক অ্যানালাইটিক্স অর র ডেটা ওয়্যার স্কেমা অন রিড ইজ প্রেফার্ড। স্কেমা মানে হচ্ছে তোমার টেবিল, ঠিক আছে। যখন টেবিল টাইপ তোমার রিড অন ডেটা থাকবে তখন আসলে আমরা ইটিএল ইউজ করবো। বেসিক্যালি স্ট্রাকচার বা টেবিল টাইপ ডেটাতে ইটিএল ভালো কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে ইএলটি, আগেরটা ছিল এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, এটা হচ্ছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম। তার মানে আগে ডেটাটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে আগে লোড করব, লোড করে দেন হচ্ছে আমি ট্রান্সফর্ম করব, তারপরে যখন আমার প্রয়োজন হবে সেই লোড ডাটাটাকে আমি ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে আমি ইনসাইট নিয়ে আসবো। আচ্ছা, এটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে বিগ ডেটা বা ক্লাউড ওয়্যার হাউসে কাজ করতেছি। When working with large data sets where transforming outside would be slow। যখন আমরা অনেক বড় ডেটা নিয়ে কাজ করছি তখন আমরা কি করব, এই ডেটাগুলোকে আমরা চাইলে ছোট ছোট করে লোড করে রেখে দিতে পারি, প্রয়োজন অনুসারে ট্রান্সফর্ম করে দেন হচ্ছে ইনসাইট বের করে নিয়ে আসতে পারি। এখানে সেমি স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করা যাবে। আর ওই যে দেখো যে পরবর্তীতে ডেটাটাকে ট্রান্সফর্ম করার, মানে আমি হচ্ছে আপাতত আমার ডেটাগুলোকে লোড করে রেখে দিচ্ছি আমার সিস্টেমে এবং পরবর্তীতে আমি আমার ফ্লেক্সিবল টাইম এটাকে ট্রান্সফর্ম করব, যখন আমার সিস্টেম একটু কম লোডের মধ্যে থাকবে তখন আমি ডেটা ইনসাইটের কাজগুলো করতে পারবো। আচ্ছা, বেসিক্যালি আসলে মেইন কনসেপ্টটা কি, তুমি যদি চ্যাট জিপিটির কথা ভাবো, তুমি দেখো চ্যাট জিপিটি কদিন পর পর আপডেট আসে, আর চ্যাট জিপিটিকে আমরা যত বেশি ডেটা দিই ওর অ্যাকুরেসি তত বাড়ে। তার মানে কি, তুমি যখন ডেটাটাকে মানে চ্যাট জিপিটিকে ইউজ করতেছো, এই ইউজিং টাইমের বাইরেও একটা টাইম দরকার, যেই টাইম হচ্ছে চ্যাট জিপিটি কি ইমপ্রুভ হচ্ছে, আপগ্রেড হচ্ছে। তো ওইটাই আসলে কোন আর্কিটেকচারে পাইপলাইনটা গেলে পরে, ডেটা পাইপলাইনটা গেলে পরে তোমার ডেটাটা হচ্ছে রিয়েল টাইমে ফাস্ট এফিশিয়েন্টলি আপডেট হইতে পারবে, ঠিক আছে। ওইটাই analytics and machine learning when raw data needs to be reused for multiple analysis or ML পাইপলাইন। যখন তোমার হচ্ছে র ডাটাটা হচ্ছে তুমি মাল্টিপল টাইম অ্যানালাইসিস করতে হবে তখন তুমি এটাকে কি করবা, লোড করে রেখে দিবা, যখন তোমার যে ধরনের ট্রান্সফরমেশন দরকার ওরকম ট্রান্সফর্ম করে ডেটাটাকে তুমি ইউজ করবা। আচ্ছা, র্যাপিড ডেভেলপমেন্ট ইএলটি load first and transform later which is faster for prototyping and ad hoc queries। এটা হচ্ছে কেন ফাস্টার, কারণ ওই যে ডেটা তুমি আগে থেকে লোড করে রাখছো, খালি এখন তুমি ট্রান্সফর্ম করবা, আর ট্রান্সফর্ম করলে কি হবে, তুমি ডেটাটাকে প্রেজেন্ট করতে পারবা। আচ্ছা, ইটিএল আর ইএলটির কিছু পার্থক্য এখানে দেওয়া আছে। ট্রান্সফরমেশন হচ্ছে ইটিএল এ বিফোর লোডিং হয়, এখানে হচ্ছে আফটার লোডিং হয়। টার্গেট সিস্টেম হচ্ছে ইউজার ডেটা ওয়্যার হাউস, এটা হচ্ছে ডেটা ওয়্যার হাউস নিয়েও কাজ করতে পারে, ডেটা লেক নিয়েও কাজ করতে পারে, বা হচ্ছে তোমার সেমি স্ট্রাকচার ডেটা নিয়েও কাজ করতে পারে। ল্যাটেন্সি হচ্ছে ব্যাচ ওরিয়েন্টেড, মানে তুমি কয়টা ব্যাচ বা কত বড় ব্যাচ নিয়ে কাজ করতেছো।
আর ইএলটি হচ্ছে ল্যাটেন্সি কম, কারণ হচ্ছে এটা প্রায় রিয়েল টাইম ডেটার মতো কাজ করে। স্কেলেবিলিটি হচ্ছে এখানে লিমিটেড হবে, আর এখানে স্কেলেবিলিটি হচ্ছে স্কেলস উইথ ওয়্যারহাউস এন্ড লেক। আচ্ছা, এখানে স্কেলেবিলিটি লিমিটেড হবে না, কারণ ওই যে আহ, তোমার ডেটা লোড কতটুকু তুমি লোড করতে পারতেছো ওই ক্যাপাসিটির উপরে এখানে স্কেলেবিলিটি ডিপেন্ড করতেছে। স্টোরেজের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে টেম্পোরারি স্ট্যাগিং। একটা তোমার যেহেতু তোমার আগে ডেটাটাকে তোমাকে ট্রান্সফর্ম করে দেন লোড করা লাগতেছে, তাহলে তোমার একটা স্ট্যাগিং এরিয়া লাগবে, যে স্ট্যাগিং এরিয়া তুমি ডেটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবা, দেন তুমি ট্রান্সফর্ম করবা, দেন তুমি লোড করবা। বাট এখানে হচ্ছে স্ট্যাগিং এরিয়ার দরকার নাই, কারণ হচ্ছে তুমি ডিরেক্টলি আসলে তোমার যেখানে লোড করার কথা ওইখানে ডেটাটাকে লোড করে দেন হচ্ছে কাজ করতেছো। বাট ইটিএল এ একটা স্ট্যাগিং এরিয়া লাগতে পারে, যেখানে তুমি ইনিশিয়াল ডেটাটাকে রেখে ট্রান্সফর্ম করে দেন হচ্ছে তুমি লোড করবা। তো এই হচ্ছে ইটিএল আর ইএলটির মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন ডেটা পাইপলাইন আর্কিটেকচারের চ্যালেঞ্জগুলো কি হওয়া লাগে। ফার্স্টই হচ্ছে এনশিওরিং দ্য ডেটা কোয়ালিটি। ডেটা কোয়ালিটি ভালো না হইলে তোমার ইনসাইট ভালো হবে না। ডেটা কোয়ালিটিটা ভালো হওয়া ইম্পর্টেন্ট। রিডিউসিং ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটি, ইন্টিগ্রেটিং disparate data sources and technologies is complex। এই যে মাল্টিপল সোর্স থেকে ডেটা আসতেছে এবং এগুলাকে তোমার একসাথে ইন্টিগ্রেট করতেছে, এটা আসলে একটা প্রবলেম, এবং এটা আসলে রিডিউস করতে হবে কমপ্লেক্সিটি গুলা, এটাকে কমন ফরম্যাটে আনতে হবে। এটা একটা চ্যালেঞ্জ, কমন ফরম্যাটে আনা। ডেটা সিকিউরিটি এন্ড প্রাইভেসি প্রিজার্ভ করাটাও এখানে অনেক ইম্পর্টেন্ট, এবং এটা একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ তুমি এত ডেটা নিয়ে কাজ করতেছো। যেমন মনে করো ফেসবুক তোমাকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তোমার ডেটা নিয়ে কাজ করতেছে, বাট এখানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার ডেটা প্রাইভেসি এবং সিকিউরিটি মেনটেন করাটাও একটা চ্যালেঞ্জ বা করতে হবে। আচ্ছা, extending maintainability, data pipelines may become difficult to maintain over time, especially if they lack proper documentation and version control। ঠিক আছে, এখানে মেনটেন্যান্সের একটা ব্যাপার আছে, এটাও মেনটেন করাও চ্যালেঞ্জ, যাতে তোমার প্রপার ডকুমেন্টেশন থাকে তোমার ডেটার, এবং কোন ভার্সনে তুমি কোন ইয়া নিয়ে কাজ করতেছো এই জিনিসগুলো তোমাকে মেনটেন করা লাগবে। ভার্সন কন্ট্রোল হইতেছে তোমার হচ্ছে গিটহাবকে ভার্সন কন্ট্রোল বলা হয়, যেমন হচ্ছে যে মাল্টিপল জায়গা থেকে তোমরা যে কাজ করতেছো ওই কাজগুলোকে একসাথে ইন্টিগ্রেট করা, এটাও একটা চ্যালেঞ্জ। অ্যাড্রেসিং স্কেলেবিলিটি কনস্ট্রেইন্ট, as data volumes grow, a poorly architectured data pipeline quickly becomes unsustainable and difficult to manage। তার মানে কি, তোমার যদি হচ্ছে ডেটা ভলিউম গ্রো করে, সেই গ্রোয়িং ভলিউমের সাথে সাথে তোমার পাইপলাইন কাজ করতে পারে বা কোনো সমস্যা না করে, এই জিনিসটা মেনটেন করাও একটা চ্যালেঞ্জ হবে এখানে। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে যখন তুমি করবা, ডিফাইন ক্লিয়ার ডেটা অবজেক্টিভস। তোমার ডেটা অবজেক্টিভ কি, তুমি ডেটা আসলে কেন ইউজ করতেছো, অর্গানাইজেশনের গোল কি, এটাকে আসলে খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে তোমার পাইপলাইন ডিজাইনিং এর আগে, আর্কিটেকচার চুজ করার আগে বা ডিজাইনের আগে। ইমপ্লিমেন্ট ডেটা কোয়ালিটি চেকস। তোমার হচ্ছে পাইপলাইনে অবশ্যই একটা পার্ট থাকা লাগবে যেখানে ডেটা কোয়ালিটিটা চেক হবে, নাইলে খারাপ কোয়ালিটি ডেটা নিয়ে খুব একটা ভালো ইনসাইট বা কার্যকর ইনসাইট আমরা পাবো না। প্রায়োরিটাইজ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। অবশ্যই ডেটা পাইপলাইনে সিকিউরিটি এবং প্রাইভেসির একটা ভালো জায়গা রাখতে হবে এবং ওটাকে গুরুত্ব দিতে হবে। ডকুমেন্ট এবং মনিটর। ফার্স্ট অফ অল হচ্ছে ডকুমেন্ট করতে হবে যে তোমার এটা কিভাবে কাজ করে, কোথায় ইয়া করা লাগবে, এবং ডিটেলস ডকুমেন্টেশনের পাশাপাশি এটা মনিটর করতে হবে যে যেই ডেটা পাইপলাইনটা এখন কাজ করতেছে এটা আসলে বর্তমানের ডেটা ভলিউমের সাথে প্রপারলি যায় কিনা বা এখানে কোনো চেঞ্জ লাগবে কিনা। টেস্ট রিগোরাসলি কন্ডাক্ট, তোমাকে কন্টিনিউয়াসলি টেস্টিং করা লাগবে, টেস্টিং করে করে এটা মেনটেন করা লাগবে যে তোমার ডেটা পাইপলাইনের পারফরমেন্স ডেটা ভলিউমের সাথে বা হচ্ছে সিস্টেমের সাথে যাচ্ছে কিনা। প্রমোট কোলাবোরেশন, যে কোনো কাজে তো কোলাবোরেশন লাগে, সো এখানে ডেটা ইঞ্জিনিয়ারদের মধ্যে, ডেটা সায়েন্টিস্টদের মধ্যে বা আদার যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার মধ্যে ভালো একটা কোলাবোরেশন রাখা
এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। ওকে, এতটুকুই ছিল ডেটা পাইপলাইন পড়লাম আমরা। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি খুবই টায়ার্ড, কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিব। ভাবছিলাম আরেকটা স্লাইড করাবো, কিন্তু আসলে আজকে এনার্জি পাচ্ছি না। ওকে, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আর স্লাইডটা আমি ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি এখনই। বাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।